ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশিম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো IMF এর যে ঋণ প্রোগ্রাম এবং তার শর্ত বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে আমরা IMF থেকে একটা ঋণ নিচ্ছি এবং সেই ঋণটা ইন্টারিম সরকারের শেষ সময় আমাদের একটা কিস্তি পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। IMF সেই কিস্তিটি তখন ছাড় করেনি। এখন নতুন কিস্তি পাওয়ার জন্য ওয়াশিংটনে সেখানে আলোচনা চলছে। এর মধ্যে আপনারা জানেন যে IMF এর যে মেজর শর্ত সেটা হচ্ছে আমাদের রাজস্ব আহরণ বাড়াইতে হবে এবং বাজেট আসলে IMF এর এই বিষয়ে চাপও বাড়ে এবং এনবিআর কর্মকর্তারা তারা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যতটুকু রক্ষা করা যায় সেরকম করে। আপনারা জানেন যে আগামী জুনে বিএনপি সরকার নতুন বাজেট দিতে যাচ্ছে। তো তার আগে IMF আসলে কী চাচ্ছে আমাদের রেভিনিউ সেক্টরে বাজেটের মধ্যে, সে বিষয়ে টিভিএসে আজকে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে যে স্টোরি যে IMF বলছে যে আমাদের যে ট্যাক্স এক্সাম্পশন আছে, বিভিন্ন জায়গায় কর ছাড় দেওয়া আছে, সেগুলি প্রত্যাহার করতে হবে এবং তারা ভর্তুকিটাও কমিয়ে ফেলতে বলছে। তো এই বিষয়ে একটু যদি বিস্তারিত জানান যে আসলে IMF কী চাচ্ছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সরকার কী ভাবছে। ধন্যবাদ কাশেম ভাই, আপনি আপনার আলোচনায় এই বিষয়ে মোটামুটি একটা ধারণা দিয়েছেন যে ওয়াশিংটনের এই মিটিংয়ে আসলে চাপটা এসেছে। সেটা হলো আমাদের তো বিভিন্ন খাতে কিন্তু সরকার একদম অব্যাহতি দেয়, আয়করের ক্ষেত্রে দেয়, ভ্যাটের ক্ষেত্রে দেয়, অথবা আমদানি পর্যায়ে শুল্কের ক্ষেত্রে দেয়। এই অব্যাহতি দেওয়ার কয়েকটা কারণে সরকার দেয় অব্যাহতি। প্রথমত, সাধারণ যে ভোক্তা শ্রেণী আছে তাদেরকে পণ্যমূল্য অনেক বেড়ে যাওয়ার হাত থেকে একটু যাতে রেহাই দেওয়া যায়। যেমন আমদানির ক্ষেত্রে ধরেন চিনি, ভোজ্য তেল, এরকম কিছু আইটেম আছে, এগুলোতে মাঝে মাঝে সরকার যখন দাম বেড়ে যায় তখন দামটা যাতে ভোক্তা পর্যায়ে বেড়ে না যায় সেজন্য একটু ছাড় দেয়। এটি এক ধরনের অব্যাহতি। আবার আয়করের ক্ষেত্রে আপনি দেখবেন অনেক ধরনের কৃষিপণ্য, খাদ্যপণ্য, এটা আয়কর শুধু না, ভ্যাট বা ইভেন আমদানি পর্যায়ে কাস্টমসের ক্ষেত্রে এসব কৃষির যেসব বীজ অথবা অন্যান্য যা আছে, খাদ্যপণ্য যেগুলো এসেনশিয়াল কমোডিটিস, এই ধরনের আইটেম, কিছু আইটেমের উপরে সরকার অব্যাহতি দিয়ে রাখছে। মোস্টলি যারা সাধারণ গরিব বা একটু কম আয়ের মানুষ তাদেরকে রেহাই দেওয়ার জন্য এটি একটি। আরেকটি হচ্ছে আপনার কর্মসংস্থান অর্থাৎ বিনিয়োগ বাড়বে। যেমন আমাদের ইপিজেড, ইকোনমিক জোন অথবা হাইটেক পার্কে যারা বিনিয়োগ করবে, তো বিনিয়োগ করলে সেখানে কর্মসংস্থান হবে। বিনিয়োগ আকর্ষণ করার জন্য সরকার অব্যাহতি দেয়। তারপরে আপনার শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, এরকম নানান ক্ষেত্রে এখন সরকারি যত হাসপাতাল আছে সেখানে কিন্তু ভ্যাট ট্যাক্স নেই। বেসরকারি হাসপাতালগুলোর মধ্যেও একটা সার্টেন লেভেল পর্যন্ত সেটি নেই। তো এইটা আসলে দেওয়া হচ্ছে মানুষকে কিছুটা, মানে আপনার এই যে খরচের যে ভার সেখান থেকে রেহাই দেওয়ার জন্য। এখন IMF, আপনি যেটা বললেন যে বাংলাদেশ সরকার যখন IMF এর সঙ্গে ঋণ চুক্তি করে তখন থেকে IMF এর এরকম একটি প্ল্যান ছিল। বাংলাদেশকে IMF এরকম প্ল্যান দিয়েছে যে বাংলাদেশকে ধীরে ধীরে, মানে শর্ত দিয়েছে, ধীরে ধীরে এই অব্যাহতিগুলো তুলে দিতে হবে। আয়করের ক্ষেত্রে যেসব অব্যাহতি আছে, ভ্যাটের ক্ষেত্রে অথবা কাস্টমসের ক্ষেত্রে আমদানি পর্যায়ে যদি কিছু অব্যাহতি দেওয়া, IMF এর পক্ষ থেকে বলা হয়েছে ধীরে ধীরে এসব অব্যাহতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। অব্যাহতি থেকে বেরিয়ে আসার অর্থ হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড যে রেট, ধরুন কোনো ব্যক্তির আয়কর হার যদি 27% হয় বা 30% হয়, অথবা কোম্পানির ক্ষেত্রে যদি 27% হয়, তাহলে আপনি সবার উপরেই এটি দিবেন, কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। একইভাবে আমাদের রেমিটেন্স আসে, রেমিটেন্সের উপর এখন কোনো ধরনের কর নেই। যদি কর হতো তাহলে সেখানে হয়তো 30% কর হতে পারতো, হওয়ার কথা, সেখানে সরকার অব্যাহতি দিচ্ছে। ভ্যাটের ক্ষেত্রে অনেক খাদ্য পণ্য যেটা আমরা বললাম ছাড় দেওয়া আছে, এটি ভ্যাটের স্বাভাবিক রেট হচ্ছে 15%। এখন সরকার যদি 5% এখানে ভ্যাট আরোপ করে থাকে, তার মানে 10% সরকার অব্যাহতি দিয়েছে। IMF এর কথা হচ্ছে, অথবা যদি জিরো নেয়, কোনো আইটেম থেকে যদি সরকার 1 টাকাও ভ্যাট না, মানে 0%, তার মানে এখানে পুরো 15%, পুরোটাই এখানে শতভাগ অব্যাহতি দেওয়া। এই যত ধরনের ট্যাক্স ছাড় বা অব্যাহতি আছে, IMF এর পক্ষ থেকে বলা হচ্ছে আগামী বাজেটে, আপনি জানেন যে যেটা আপনি বললেন যে আগামী জুনে নতুন সরকার বাজেট দেবে, সেই বাজেটে যাতে সব ধরনের অব্যাহতি তুলে নেওয়া হয়। তো অব্যাহতি তুলে নেওয়ার মানে তো হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্সের রেট বেড়ে যাবে, ভ্যাটের চাপটা আসবে। আবার ওই একইভাবে
জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে বহু আগে থেকে, সেটিও ভোক্তাকে কিছুটা রেহাই দেওয়ার জন্য, দাম যাতে অনেক বেশি তাদেরকে না দিতে হয়। কারণ জ্বালানির উপরে তো সব কিছু আমাদের নির্ভর করে, পরিবহন, কৃষি, সেচ অথবা বিদ্যুৎ, আমাদের সব কিছুই বলতে গেলে। তো ফলে এখানে যদি সরকার দামটা বাড়িয়ে দেয়, ভর্তুকি না দিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে আনার পরে সব খরচ, অর্থাৎ সরকার কোনো ধরনের সাপোর্ট দেবে না, তাহলে সাধারণ যে নিম্ন আয়ের মানুষ তাদের উপরেও প্রেশারটা বাড়বে। ধনীরা হয়তো এই প্রেশার নিতে পারবে, কিন্তু গরিবদের এই প্রেশারটা নেওয়া কঠিন। এই জন্যই আসলে সরকার দেয়। এখন IMF-এর কথা হচ্ছে না, কোনো ধরনের অব্যাহতি দেওয়া যাবে না, সব ধরনের অব্যাহতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি একটু জানান যে এই যে এনবিআর বিভিন্ন সময়ে আলোচনা হয় যে এনবিআর হচ্ছে যে বিভিন্ন খাতকে অনেক অব্যাহতি দিয়েছে, অনেকটা রাজনৈতিক বিবেচনায়, অনেকটা দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায়। তো এই অব্যাহতি প্রাপ্ত যদি এই সব অব্যাহতি তুলে নেওয়া হয়, তাহলে এনবিআর এর রেভিনিউ আসলে কি পরিমাণ বাড়তে পারে? এনবিআর এর ওই রেভিনিউর প্রাক্কলনটা হয়নি, কিন্তু এনবিআর প্রাথমিক একটা হিসাব এনবিআর এর আছে। সেটি হলো সর্বশেষ এনবিআর যে হিসাবটা প্রকাশ করেছে 2022-23 অর্থ বছরের, সেখানে ওই বছর এনবিআর আদায় করেছে 3 লাখ কোটি টাকার কিছু বেশি, 3,25,000 কোটি টাকা। একই বছরে এনবিআর যে ছাড় দিয়েছে তার পরিমাণ 3.25 লাখ কোটি টাকা। এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে কি অব্যাহতি না দিলে 3.25 লাখ কোটি টাকাই সরকার পেত? আসলে না, 3.25 লাখ কোটি টাকাই সরকার পেত না। অব্যাহতি না দিলে হয়তো বিনিয়োগ কম আসতো, অথবা আপনার কৃষি বা অন্য কত কনজামশন কমতো। সেক্ষেত্রে এই পরিমাণ সরকার ডেফিনেটলি রাজস্ব পেত, কিন্তু হয়তো ইনফ্লেশনের কারণে বা নানান কারণে কনজামশন কমে যেত, ফলে ওই পরিমাণ আসতো না, কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট সরকারের রাজস্ব আসতো। তো ডেফিনেটলি সরকার অব্যাহতির কারণে এটা ছেড়ে দিয়েছে। এখন আপনার কাছে যেটা জানতে চাবো যে এই মুহূর্তে বাংলাদেশের আসলে IMF এর কিস্তির খুবই প্রয়োজন। আপনি জানেন যে আমরা এই জুনের মধ্যেই হচ্ছে 2টা কিস্তি একসাথে চাচ্ছি, প্লাস হলো আমাদের যে এখন জ্বালানি আমদানি করার জন্য বেশি ডলারের প্রয়োজন হচ্ছে, ফরেন কারেন্সি। সেজন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক সব বিভিন্ন দাতা সংস্থার কাছে সরকার নতুন করে ঋণ চাচ্ছে, IMF এর কাছে হচ্ছে সেটা নিয়েও ওয়াশিংটনে এখন আলোচনা চলছে, সেখানে আমাদের অর্থমন্ত্রী রয়েছেন। তো এই প্রেক্ষাপটে আসলে আমাদের IMF এর ঋণ নিতে হবে, আবার হচ্ছে দেশের মানুষকেও বাঁচাইতে হবে, এরকম একটা সিচুয়েশনে এনবিআর কি ভাবছে? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করবেন। এনবিআর এর ভাবনার আগে আমরা নতুন সরকার, বিএনপি সরকার কেবলই দায়িত্বে আসলো। তো আসার পরেই আপনি জানেন ইরান যুদ্ধ শুরু হয়ে গেল। এর ফলে সরকারের ভর্তুকি বেড়ে গেছে, জ্বালানির প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের দেশেও অনেক কিছু পণ্য বা সেবার দামও বেড়ে গেছে, যদিও সরকার এখনও কিন্তু জ্বালানির দাম বাড়ায়নি, তবুও বেড়ে গেছে। তো সরকারের একটা প্রথম বছরে সাধারণত সরকার চায় যে খুব বেশি ট্যাক্স না বাড়াতে, কারণ প্রথম বছর সরকার কেবলই ক্ষমতায় আসলে হয়তো জনগণকে কিছুটা স্বস্তি দেওয়া। এবং এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা যিনি প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির, উনি এনবিআর একটা মিটিংয়ে উনি বলেছেন যে আমরা ট্যাক্সের হার বাড়াতে চাই না, আমরা অব্যাহতিটাকে রেশনালাইজ করতে চাই। মানে ধরুন কিছু অব্যাহতি আছে যেটি কর্মসংস্থান বা বিনিয়োগে তেমন ভূমিকা রাখছে না, সেগুলো হয়তো ওনারা তুলে দিবেন, কিন্তু যেটা বিনিয়োগ, কর্মসংস্থান অথবা সাধারণ গরিব মানুষ আছে সেটা তারা হয়তো রেখে দিবেন, এরকম একটা উনি প্ল্যানের কথা বলেছেন। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়াচ্ছে, নতুন সরকারের আবার অব্যাহতি কমানোর একটা চাপ আছে, ফলে আপনার বড় রাজস্বের একটা লক্ষ্যমাত্রা আমাদের আসতেছে। এই আপনার চলতি অর্থ বছরে যেই রাজস্বের লক্ষ্যমাত্রা আছে 5 লাখ কোটি টাকার মতো, 4.5 লাখ কোটি টাকার মতো একটা রাজস্বের লক্ষ্যমাত্রা আছে সম্ভবত এনবিআর এর। এখন 5 লাখ কোটি টাকা রাজস্ব টার্গেট চলতি অর্থ বছরে, 5 লাখ কোটি টাকা। এটার সঙ্গে সম্ভবত আরো 50,000 কোটি টাকা, 1 লাখ কোটি টাকা অ্যাড হচ্ছে। তো এইটি যদি নতুন করে আরো বাড়ে, ধরুন নতুন অর্থ বছরে 6 লাখ কোটি টাকা যদি রাজস্বের লক্ষ্যমাত্রা হয়, এই বছর তো 4 লাখ কোটি টাকা আদায় করতে এনবিআর কষ্ট হয়ে যাবে, তার উপরে 2 লাখ কোটি টাকা আদায় করা, তো ডেফিনেটলি আপনার বড় টার্গেট আসতেছে। অন্যদিকে আপনি যদি অব্যাহতি ঢালাওভাবে কমিয়ে দেন, সেটিও আপনি ঢালাওভাবে অব্যাহতি আপনি চাইলে কমাই দিতেই পারেন, কিন্তু যেটা হবে এর ফলে সাধারণ মানুষের উপরে মূল্যস্ফীতির চাপটা বেড়ে যাবে। বিশেষ করে যারা একটু আমরা যেটা দরিদ্র শ্রেণী আছে বা কম আয়ের মানুষ আছে, তাদের উপরে অনেক প্রাইস প্রেশার হয়ে যেতে পারে। তো ফলে সরকারকে আসলে খুব এই বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে, সব অব্যাহতি বাতিল করাও যাবে না। এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার, আপনি খেয়াল করবেন
আমরা অতীতে বছরগুলোতে দেখেছি সরকার ভালো উদ্দেশ্যে অব্যাহতি দেয়, কর বা ভ্যাট ছাড়, এটার আবার মিসইউজ হয়। কিন্তু যেমন মৎস্য পোলট্রি খাতে সরকার অব্যাহতি দিয়েছে কি জন্য? যে যারা কৃষি মৎস্য বা পোলট্রি খাতে যারা বিনিয়োগ করেছে, ছোট ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদেরকে একটু সুবিধা দেওয়া। কিন্তু এর মিসইউজ হয়েছে কি রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী অথবা সরকারের আমলা, তারা কোটি কোটি টাকা এই মৎস্য খাতে আয় দেখিয়ে তারা সাদা করে নিয়েছে। অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কম ট্যাক্সে যাদের কালো টাকা আছে তারা কালো টাকাটা সাদা করে নিয়েছে, যেহেতু এখানে কম ট্যাক্স ছিল সেই সুযোগটা নিয়ে। তো এরকম মিসইউজ ছিল। রেমিটেন্সের ক্ষেত্রেও মিসইউজের কথা আমরা শুনি, যে রেমিটেন্স হিসেবে দেখিয়েছে হয়তো এই টাকা বাংলাদেশ থেকে গিয়েছে, পাচারকৃত অর্থ এই বাংলাদেশে সাদা করেছে, যে যার জন্য তাকে কোনো টাকাও দিতে হয়নি। তো এরকম সরকার থেকে ভর্তুকি, উল্টো ভর্তুকিও নিয়েছে, 2.5% প্রণোদনা পেয়েছে। এরকম কিছু মিসইউজ হয়েছে। কিন্তু আবার সরকারকে এটাও খেয়াল রাখতে হবে, এই মিসইউজগুলো ডেফিনেটলি বন্ধ করতে হবে, বা যেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে অব্যাহতি, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয় তাহলে সেই প্রণোদনা বাতিল করে, সেই অব্যাহতি বাতিল করে সেখানে ট্যাক্স বসানো উচিত। কিন্তু একই সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে সাধারণ দরিদ্র মানুষ অথবা স্বল্প আয়ের মানুষের উপরে যাতে অনেক বেশি প্রেশার না পড়ে। কারণ মানুষ কিন্তু যুদ্ধের কারণে অথবা নানান কারণে এমনিতেই এক ধরনের প্রেশারের মধ্যে আছে। ফলে নতুন বাজেট মানে কিন্তু আপনি খেয়াল করবেন মানুষের মধ্যে এক ধরনের টেনশন তৈরি হয়ে যায় যে আবার কি জিনিসপত্রের দাম বাড়বে কিনা। ফলে সরকারকে খুব এই ব্যালেন্সটাকে আসলে করতে হবে, যে এমনভাবে রেভিনিউ আদায় করতে হবে। সেক্ষেত্রে একটা বড় কাজ হতে পারে ফাঁকি বন্ধ করার, কারণ ফাঁকিতে কিন্তু প্রচুর আমাদের রেভিনিউ যায়। একই সঙ্গে সাধারণ মানুষের উপরে যাতে চাপটা না যায়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদ হোসেনের কাছ থেকে বাস্তবতা সম্পর্কে জানলাম। কিন্তু রিয়াদ সবার শেষে যে কথাটা বলছেন যে সরকার নিশ্চয়ই আইএমএফের পরামর্শগুলো মানবে, একই সাথে হচ্ছে দেশের সাধারণ দরিদ্র মানুষের যাতে স্বার্থটা সুরক্ষিত থাকে সেদিকটাও সরকারকে ভাবতে হবে। আসলে আইএমএফ যেসব শর্ত দিচ্ছে যে ভর্তুকি তুলে নিতে হবে, কর ব্যাটে ছাড় দেওয়া যাবে না, এগুলি শুনলে মনে হয় যে আইএমএফ হয়তো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। কিন্তু আইএমএফের আরও কিছু শর্ত আছে এই ঋণের মধ্যে, যে এই যে ভর্তুকি প্রত্যাহার বা ট্যাক্স ব্যাট সুবিধা প্রত্যাহার করা হলে সাধারণ মানুষের যে দুর্ভোগ বাড়বে সেটা দূর করার জন্য হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সরকারকে ব্যয় বাড়াতে হবে। অর্থাৎ আপনি যে টাকা হচ্ছে ভর্তুকি দিচ্ছেন সে টাকা ভর্তুকিতে না দিয়ে সেটা হচ্ছে যে যাতে গরিব মানুষগুলি পায় সেজন্য সোশ্যাল সেফটি নেটের আওতা বাড়াইতে হবে, তাদেরকে সুবিধা দিতে হবে। বর্তমান সরকার সেরকম অনেকগুলি উদ্যোগ নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ আরও অনেক উদ্যোগ সরকারের পরিকল্পনায় রয়েছে। আশা করি যে আমরা আগামী দিনে খুব বেশি কঠিন বাস্তবতার মুখোমুখি হব না। আইএমএফ সরকার উভয়ই আমাদের দেশের জনগণের স্বার্থটা দেখবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।